আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও, এবং আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। একটু দ্রুত আমাকে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা। একটু দ্রুত জানাও ভাইয়া আমার কথা এবং আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, তার আমরা শুরু করতে পারবো। তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করতে পারবো। সবাই একটু দ্রুত জানাতে হবে। ক্লিয়ার শোনা যাচ্ছে, ওকে ডান। আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের কোশ্চেন ব্যাংক সলভ করব। তো আমি প্রথমে বলছিলাম 27টা প্রশ্ন, মেনলি 27টাই রাখছে, আরো 5টা এক্সট্রা করে বাড়ানো হয়েছে। তো ইনশাল্লাহ দেখা যাক কয়টা সলভ করানো যায়। 27টা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আজকের ক্লাসটা মেনলি গোছানো। 27টা এমন ভাবে আসলে তৈরি করা যাতে তোমার এই কোশ্চেনগুলো থেকে যেখানে পরীক্ষা দিবা, মেনলি এটা এগ্রি বেসড কার্যক্রম, কিন্তু তুমি যেখানে পরীক্ষা দিবা, খুলনা ইউনিভার্সিটি দাও, তুমি রাজশাহী ইউনিভার্সিটি দাও, যেখানে দাও তোমার ইনশাল্লাহ এটা কি হবে, কভার হয়ে যাবে। ঠিক আছে, জিএসটি দাও বা এসএসটিও দাও, যেখানে দাও ইনশাল্লাহ এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাওয়া। ঠিক আছে, তো আমি বেশি আর লেট করব না। আশা করি যে সব ভালো মতো শোনা যাচ্ছে এবং খুব ভালো মতো শুনতে পারার কথা। হ্যাঁ, খুব ভালো মতো শুনতে পারার কথা, যদি আমি ভুল না করে থাকি। হ্যাঁ, আমি তাহলে একটু শুরু করে দিলাম। আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের কোশ্চেন ব্যাংক সলভ দেখব। তো প্রথম কোশ্চেনটা আমাদের জন্য কি অপেক্ষা করতেছে দেখি আমরা। প্রথম প্রশ্নটা আমাদের জন্য অপেক্ষা করতেছে, বলতেছে যে এরকম একটা প্রশ্ন আসছে এক্স ওয়াই এর মান কত। এটা সলভের আগে আগে এই ম্যাথটা কোশ্চেনটা সলভ করে আসবো। এটা সলভের জন্য আমাদের একটু গুণ শিখে আসা লাগবে, একটু পরে করাচ্ছি। তো এই কোশ্চেনটার জন্য বলতো ম্যাট্রিক্সের টেস্ট, ম্যাট্রিক্সের টেস্ট কি কেউ কি বলতে পারবা? ম্যাট্রিক্সের ট্রেস কোনটা, ম্যাট্রিক্সের ট্রেস কোনটা? সবসময় মনে রাখবা ম্যাট্রিক্সের ট্রেস হলো, ম্যাট্রিক্সের ট্রেস হলো, ধরো কোন একটা ম্যাট্রিক্স আছে, তার প্রধান কর্ণের এই যে ভুক্তিগুলো আছে, প্রধান কর্ণের ভুক্তি সমূহের যোগফল কি ভাইয়া? প্রধান কর্ণের ভুক্তি সমূহের যোগফল। এখন দেখো ভাই এখানে প্রধান কর্ণ কারা এবং প্রধান কর্ণ কোনগুলো? তার মানে কি 1 5 6, 1 + 5 + 6, তার মানে 12। এটাই হলো কি প্রধান কর্ণ, তার মানে এটার ট্রেস হলো 12। এবার আসো ভাই কি বলছে, বলতেছে যে এই একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স, এই একটা কোন ক্রমের? 3/3 ক্রমের ম্যাট্রিক্স, এবং আই হলো একই ক্রম। সবসময় মনে রাখবা যদি এ যদি বলা হয় 3/3, আই যদি নাও বলা থাকতো তাও আমার বোঝা লাগতো এটা 3/3 বুঝাচ্ছে। এবং আরো সহজ ভাষায় বললে এই জায়গায় বলে দিচ্ছে i3, এই 3 দিয়েও এটাই বুঝায় যে আই হলো 3/3 ক্রমের ম্যাট্রিক্স। তখন বলতেছে যে এই i3 এর মান কত, মানে এদের গুণফল। সবসময় মনে রাখবে এই i3 দ্বারা কি বুঝায় বলতো ভাইয়া? এটা একটা অবেদক ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলতো ভাইয়া? অবেদক ম্যাট্রিক্স, অবেদক ম্যাট্রিক্স। আচ্ছা
শোনা যাচ্ছে আশা করি, তাই না? সবাই ক্লাসে এখন চলে আসছে, সবাই সবাই উত্তর দিবা। আমি দেখবো দেখি কে সবার আগে উত্তর দিতে পারে এই কোশ্চেনগুলোতে। দেখবো রে যে প্রত্যেকটা প্রশ্ন করার আগে তোমাদেরকে জিজ্ঞাসা করবো, দেখবো যে কে সবার আগে উত্তর দিতে পারে। ঠিক আছে ভাইয়া? তো কেন এই প্রশ্নগুলো করাচ্ছি, এই প্রশ্নগুলো থেকে দেখবা ম্যাক্সিমাম কোশ্চেন কমন আসবে ভাইয়া, মনে রাখবা এই প্রশ্নগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসবে। তো অভেদক ম্যাট্রিক্স, আর রাতে ক্লাস নিচ্ছি দেখি কি কম পোলাপান আসলো কিনা, আমি এটাই বুঝলাম না। ওকে দেখো ভাইয়া, একটা কি ম্যাট্রিক্স? অবেদক ম্যাট্রিক্স। সবসময় মনে রাখবা অবেদক বা একক ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার মান কত হয় বলো তো ভাইয়া? এই একক ম্যাট্রিক্সের মান অলওয়েজ হয় কত? মান অলওয়েজ হয় 1। তার মানে কি i3 হলো একটা অবেদক ম্যাট্রিক্স। তো এই অবেদক ম্যাট্রিক্স বলো তো ভাই একক মানে কি? 1। যদি 1 হয় এর সাথে 1 গুণ করলে সেটা কি হবে? এই হবে। তার মানে এই অবেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্সকে তুমি যার সাথে গুণ করো সেটাই ফিরে আসবে। তার মানে এই একক ম্যাট্রিক্সের মান হলো 1। যেমন 2 এর সাথে 1 গুণ করলে হয় কত? 2। তার মানে এই অবেদক ম্যাট্রিক্সটা হলো একটা 1, এটার সাথে যাই থাকবে সেটাই ফিরে আসবে অ্যানসারে। তার মানে এখানে এর সাথে যেহেতু i গুণ হয়েছে, 1 গুণ হয়েছে, তার মানে এই ফিরে আসতেছে। তার মানে বি হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারার কথা, বি হলো কি কারেক্ট অ্যান্সার। এরপরে প্রশ্নটা আসো, বলতেছে যে কর্ণ ম্যাট্রিক্সের, কোন ম্যাট্রিক্সের? কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান হলে। এই প্রশ্নগুলো কোথায় আসতেছে এগুলো হয়তো বা খেয়াল করতেছো কিনা। এটা আসছে 52-53 সালে শেরে বাংলা 14-15-তে, এটা আসছে শেরে বাংলা 11-12-তে, 52-14-15 সালে। তো কি বলতেছে যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান হলে, কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো কি হলে? সমান হলে তাকে কি বলা হয়? সবসময় মনে রাখবা কর্ণ ম্যাট্রিক্সের যদি অশূন্য উপাদানগুলো সমান হয় এ এ এ, তাদেরকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। আর যদি এই কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো, অশূন্য বলতে গেলে কি বোঝায়? ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা A00 0 0 0 0 0 A, এই যে দেখো এটা সমান, তার মানে এটা কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। আর দেখো ভাইয়া এখানে যদি মানটা হইতো 1 1 1, তার মানে এটার পুরোটার মান কত? 1 1 1। তারা হলো অবেদক বা একক ম্যাট্রিক্স, অবেদক বা একক ম্যাট্রিক্স। তাহলে মনে রাখবা ভাইয়া, তার মানে কি কর্ণ ম্যাট্রিক্সের একই মান হলে সেটা হয় স্কেলার, আর ডিরেক্ট 1 হলে সেটা হয় একক। এবং এই মানগুলো যদি এলোমেলো থাকে, যেমন ধরো এমন থাকলো 2 0 0 0 3 0 0 0 4, অবশ্য 0 0 থাকা লাগবে। তাহলে এইরকম থাকলে সেটাকে আমরা বলি কি ম্যাট্রিক্স বলতো ভাইয়া? কর্ণ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারার কথা। তার মানে এটা কি? এটা হলো এক প্রকারের কর্ণ ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারার কথা। এখানে আরো কথা আছে ভাইয়া। এখন কর্ণ ম্যাট্রিক্সের আসলে বিভিন্ন শর্ত থাকে। কেমন শর্ত? প্রথমত এই যে কর্ণ স্কেলার একক, এরা হওয়ার জন্য অলওয়েজ প্রথমে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এবং প্রধান কর্ণ বাদে বাকি যতগুলো ভুক্তি আছে, প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান শূন্য হওয়া লাগবে ভাইয়া, শূন্য হওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এরকম কি করতে পারি বলতো? সংজ্ঞায়িত করতে পারি। যদি শূন্য না থাকে, অন্য মান থাকতো, তাহলে কিন্তু আমি স্কেলার ম্যাট্রিক্স বলতে পারতাম না, বা কর্ণ ম্যাট্রিক্স এটাকে বলতে পারতাম না, যদি শূন্য না হইতো, মানে প্রধান কর্ণ বাদে বাকি সকল মান যদি শূন্য না হইতো। আশা করি বুঝতে পারার কথা। ঠিক আছে ভাইয়া? এর পরের প্রশ্নটা আমাদের জন্য কি বলতেছে? যে বি একটা বর্গ ম্যাট্রিক্স। কি বলতেছে ভাইয়া? বি একটা বর্গ ম্যাট্রিক্স, বি একটা বর্গ ম্যাট্রিক্স, এবং আই একই ক্রমের একক ম্যাট্রিক্স। তার মানে আই একই ক্রমের একক ম্যাট্রিক্স। এবং তাদের বলতেছে এই যে এই i2, এটা নিচে হবে, বারবার উপরে দিচ্ছে, i2 দিয়ে বোঝাচ্ছে যে বি তাহলে কি ম্যাট্রিক্স হবে? 2/2 ক্রম, আর আইও হলো 2/2 ক্রম। বলতেছে যে বি i2 এর মান কত? মানে তাদের গুণফল। একটু আগে শিখাইলাম যে আই এর মান অলওয়েজ 1, তার মানে বি এর মানের সাথে 1 গুণ করলে সেটা বি এ হবে। তার মানে এই বিটা হলো কারেক্ট অ্যান্সার। দেখি তোমরা যদি 5 নাম্বারটা পারো তাহলে 6 এর উত্তর দাও। দেখি 6 কে কে বলতে পারে, দেখি 6 নাম্বারটা কে কে বলতে পারে, দেখি দেখি 6 নাম্বারটা কে কে করতে পারে, দেখি। ওকে, সবাই পারছে, দেখছো
6 নাম্বারটা সবাই পারছে, 6 সবাই পারছে। এ একটা একই ক্রমে হলে বলো তো ভাই এআই এর মান কত হবে? এআই এর মান হবে এ হবে, কিন্তু অপশনে নাই, তার মানে এ হলো কারেক্ট অ্যান্সার। অপশনে নাই, এ হলো কারেক্ট অ্যান্সার। এ বুঝতে পারছো কয়জন সেটা বলো ভাইয়া, বুঝতে পারছো কয়জন সেটা একটু বলো ভাইয়া, সেটা বললেই হবে, আমাকে সেটা বললেই হবে যে ওই কয়জন বুঝতে পারছো। কোনোটাই নাই 6, হ্যাঁ কোনোটাই নাই, এই জন্য অনেকেও বুঝতে পারে নাই। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। এরপরে আসো ভাইয়া, এই প্রশ্নটা আমরা একটু পরে করব, আগে অন্যগুলা করে আসা লাগবে। ওকে, এবার আসো ভাইয়া, এরকম একটা প্রশ্ন আসছে। ধরো কি প্রশ্ন করতেছে, যে তার আগে এই প্রশ্নটা আমরা দেখব, তারপর আমরা উপরেরটা যাব। বলতেছে এই ম্যাট্রিক্সের ক্রম হলো 5/7 এবং বি ম্যাট্রিক্সের ক্রম হলো 7/5 হলে এ বি ম্যাট্রিক্সের ক্রম কোনটি? এ ম্যাট্রিক্সের ক্রম কি বলছে? 5/7। বি ম্যাট্রিক্সের ক্রম কি বলছে? 7/5। তাহলে বলতেছে যে এ বি ম্যাট্রিক্সের ক্রম কত? প্রথমত আগে ম্যাট্রিক্সের গুণফলের বা ম্যাট্রিক্সের গুণনের নিয়ম জানা লাগবে। কি জানা লাগবে? ম্যাট্রিক্সের গুণনের নিয়ম। এখন ম্যাট্রিক্সের গুণনের নিয়ম কি একটু আগে এটা দেখো। ম্যাট্রিক্সের গুণনের নিয়ম হলো যে, দেখো ভাইয়া, প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম, এটা হলো গুণনের নিয়ম, গুণনের নিয়ম। প্রথম ম্যাট্রিক্সের কলাম, ম্যাট্রিক্সের কলাম ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হলে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি হলে বলতো ভাইয়া? সমান হলে, সমান হলে কেবলমাত্র গুণন সম্ভব, কেবলমাত্র গুণন সম্ভব, গুণন সম্ভব। আবার বলতেছি, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হলে কেবলমাত্র গুণন সম্ভব। দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম 7, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 7, যদি তাদের গুণন তাহলে কি হবে বলতো ভাইয়া? সম্ভব হবে। তাহলে গুণফলের মাত্রা কি হবে? মনে রাখবা যে বাকি থাকে কে কে? প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, সেটাই হবে গুণফলের মাত্রা। তার মানে গুণফলের মাত্রা হবে, গুণফলের মাত্রা হবে কি হবে বলতো ভাইয়া? প্রথম ম্যাট্রিক্সের প্রথমের সারি গুণন দ্বিতীয়র কলাম, গুণন দ্বিতীয়র কলাম। তার মানে প্রথমের সারি কত আছে? 5, আর দ্বিতীয়র কলাম আছে কত? 5, মানে 5/5 হলো কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো ভাইয়ারা? তার মানে 5/5 হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারার কথা। তার মানে কি, আমরা সবসময় খেয়াল করবো প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হওয়া লাগবে। যদি সমান না হয় তাহলে গুণ করাই পসিবল না ভাইয়া। এবার উপরেরটা আসে, উপরেরটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং ম্যাথ লাগে। এই প্রশ্নটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আসছিল 13-14 সালে। দেখো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আসছে 13-14 সালে। কি প্রশ্ন করতেছে? বলতেছে যে এই ম্যাট্রিক্সটা আছে, আগে তার সারির সংখ্যা কয়টা আর কলাম সংখ্যা কয়টা এটা দেখি। সারির সংখ্যা আছে 3টা, 1টা 2টা 3টা, আর কলাম আছে 1টা। কলাম আছে কয়টা ভাইয়া? 1টা। ঠিক আছে। আর বি এর ক্ষেত্রে দেখো, সারি আছে 1টা আর কলাম আছে 3টা। কলাম আছে কয়টা? 3টা। এখন তোমাকে আমি কি শর্ত শিখাচ্ছি? তোমাকে আমি শর্ত শিখালাম যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান কিনা। হ্যাঁ সমান, তার মানে গুণফল সম্ভব, মানে গুণ যাবে। এখন গুণন যদি সম্ভব হয় বা গুণ যাবে, তখন তুমি কি করবা? গুণ করবা। গুণনের নিয়ম কি জানো? গুণনের নিয়ম হলো যে একটা সারিকে দিয়ে একটা কলামকে গুণ, আবার একটা সারিকে দিয়ে একটা কলামকে গুণ, আবার একটা সারিকে দিয়ে একটা কলামকে গুণ। এটা হলো গুণনের নিয়ম, তাই না? এভাবে না। এখন কথা হলো যে সেটা বড় কথা না, বড় কথা এখানের মধ্যে যেটা, সেটা কি? সেটা হলো যে এখানে কিন্তু আমি দেখে উত্তরটা দিয়ে ফেলতে পারি যে প্রথম ম্যাট্রিক্সের গুণফলের মাত্রা কি? প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কি? কলাম। তাহলে আমি দেখেই তো বলতে পারি গুণফলের মাত্রা কি হবে? প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কি? কলাম। তার মানে 3/3। এখানে দেখো কোন অপশনটা আছে 3/3? বলো তো ভাইয়া, কোন অপশনে আছে 3/3? এই অপশনে আছে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, 3/3। তার মানে বি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। সেটা দেখি। এখন যদি এমন হইতো যে সবগুলো আছে 3/3, তখন হিসাবটা ভিন্ন হইতো, তখন আমাদের কি করতাম? করে করে আমরা বের করতাম। আশা করি বুঝতে পারছো। বুঝতে পারছো ভাইয়ারা? বুঝতে পারলে বলো, না বুঝতে পারলেও বলো। ওকে, ভেরি গুড, বুঝতে পারছে পোলাপান। ওকে, এবার বলতেছে কি, এই ম্যাট্রিক্সের ক্রম দেখো কি বলতেছে। এই ম্যাট্রিক্সের ক্রম হলো m/n এবং বি ম্যাট্রিক্সের ক্রম কি? n/p, n/p।
তাহলে বলতেছে যে এবি ম্যাট্রিক্সের ক্রম কোনটি? দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি ভাইয়া সমান হয়, সবসময় মনে রাখবা ম্যাট্রিক্সের গুণফলের ক্রম হবে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, মানে m/p। m/p কোথায় আছে? এই নাম্বারটায় কোথায় আসছে? 52 সালে আসছে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেটাকে এখন গাজীপুর কৃষি বলা হয়, GAU নাকি গাজীপুর, হ্যাঁ GAU, গাউ 12-13 আসছে। ওকে ওকে, এবার বলতেছে কি, বলতেছে যে এ একটা কি আছে বলতো ভাই, ম্যাট্রিক্স আছে, এবং বি একটা ম্যাট্রিক্স আছে, নিচের কোনটা সঠিক। ওকে, তোমাকে আমি এটা একটু মজা করে দেখাই। ধরো ভাইয়া এ ম্যাট্রিক্সটা আছে, এ ম্যাট্রিক্সটা কি আছে, এখানে কয়টা সারি আছে? 2টা সারি। কলাম কয়টা আছে? 1টা 2টা 3টা। এখানে বি ম্যাট্রিক্সটা কয়টা সারি আছে? 3টা সারি আছে। কলাম কয়টা আছে বলতো ভাইয়া? 2টা। আমার নিয়মটা কি ছিল, এবি যখন এবি বের করবো, যেহেতু এখানে এবি আছে, এবি আগে বের করি। এবির ক্ষেত্রে নিয়মটা কি ছিল, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হলে কি হবে? গুণফলের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, মানে 2/2। এবার দেখো ভাইয়া বি এ কি হবে, সবসময় মনে রাখবা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এবি আর বি এ সমান না। কেন সমান না এখন আমি বুঝাচ্ছি। কারণ এ আগে হলে মাত্রা একরকম হয়, বি আগে হলে মাত্রা আবার ভিন্ন রকম হয়। এই যে দেখো ভাইয়া, আমি তোমাকে সেটাই বুঝাচ্ছি কিভাবে হয়। বি কোন ম্যাট্রিক্স আছে বলতো ভাইয়া? বি আছে কোনটা? 3/2। আর এ কত আছে বলতো ভাইয়া? এ আছে 2/3। তাহলে দেখো ভাইয়া এই 2 আর এই 2 সমান, তার মানে গুণফলের মাত্রা কি হবে বলতো ভাইয়া? 3/3। দেখো এ বির ক্ষেত্রে আসছে কি 2/2, আর বি এর ক্ষেত্রে আসছে কি 3/3। এখন তুমি আমাকে বলো ভাই এটা কি সমান? সমান না। তাহলে এটা কি অসমান? হ্যাঁ অসমান। তার মানে এটাই হলো অ্যান্সার। কে কে বুঝতে পারছো বলো? এইটুকু কে কে বুঝতে পারছো বলো? আশা করি বুঝতে পারার কথা। ওকে, শুনো, যারা ক্লাস করতেছো ইনশাল্লাহ এই ক্লাসের আমরা কিন্তু কি করবো বলতো ভাইয়া, নোটটাও কিন্তু আমরা কিন্তু কোথায় দিয়ে দিব বলতো ভাইয়া? টেলিগ্রামে দিয়ে দিব ক্লাস নোট। এই নোট না, আমরা এই একদম ম্যাট্রিক্স নির্ণায়কের একদম বেসিক থেকে ক্লাস নোটটা দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে আসো। বলতেছে যে এ একটা অব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স। এখন কথা হলো যে আগে জানা লাগবে আমার ব্যতিক্রমী কি বর্গ ম্যাট্রিক্স কি। আগে আমার জানা লাগবে কি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স কি। ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্সটা কি এটা আগে আমার জানা লাগবে। লেখো ভাইয়া, যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, যেই ম্যাট্রিক্সের কিসের মান? নির্ণায়কের মান শূন্য। যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে কি বলা হয়? তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। আর ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি? অলওয়েজ বর্গ ম্যাট্রিক্স হবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স একটা অলওয়েজ বর্গ ম্যাট্রিক্স হবে। তার মানে যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? শূন্য, তাকে কি বলা হয়? তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। এখন বুঝার চেষ্টা করো, বলো তো ভাইয়া এখন এটা কেমন ম্যাট্রিক্স বলো তো। তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো ভাইয়া এটা কেমন ম্যাট্রিক্স বলেন তো। 4 1, আর আমি যদি বলি এইখানে হবে কত? এইখানে হবে 8, এখানে হবে 2। তাহলে এই ম্যাট্রিক্সটা যেটা আছে এটা নির্ণায়ক কত? দেখো 4 দুগুণে 8 মাইনাস 8 একে 8, অ্যান্সার কত? 0। নির্ণায়কটা কিভাবে বের করে আজকে দেখো ভাইয়া, সবসময় মুখ্য কর্ণ দিয়ে গুণ করবা মাইনাস গৌণ কর্ণ। তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হলো অলওয়েজ 0, তাই না? এখন অলওয়েজ 0 না, মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে অলওয়েজ 0 হবে। এখন বলতেছে বিপরীত ম্যাট্রিক্স কোনটা। এখন এই পাশে আবার দেখো একটু, তোমাকে আমি বিপরীত ম্যাট্রিক্স কি সেটা একটু বুঝাই আসি। বিপরীত ম্যাট্রিক্সটা হলো, সবসময় মনে রাখবা, সবসময় এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? সবসময় মনে রাখতে হবে। বিপরীত ম্যাট্রিক্সটা কি? বিপরীত ম্যাট্রিক্সটা হলো, ধরো তুমি আছে একটা ম্যাট্রিক্স, তার বিপরীত ম্যাট্রিক্স কি হবে? A ইনভার্স 1। তো এটার জন্য শর্তগুলো লেখো। প্রথমত শর্তের মধ্যে প্রথম শর্ত হলো যে নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না। কিসের মান? নির্ণায়কের মান। নির্ণায়কের মান শূন্য যদি না হয় তার মানে ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হওয়া যাবে না। নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না। এখন তোমার মনে প্রশ্ন আসবে ভাইয়া কেন? সেই কেন ব্যাখ্যা একটু পরে দিচ্ছি। সেকেন্ড যেটা আছে সেটা লেখো ভাইয়া, সেটা হলো যে এ ইনভার্স, যদি এ একটা ম্যাট্রিক্স হয় তার বিপরীত ম্যাট্রিক্স বলা হয় এ ইনভার্স হবে 1/a এর নির্ণায়কের মান, আর একটা হলো অ্যাডজয়েন্ট এ।
এখন দেখো ভাইয়া এটা হলো কি, এটা হলো সূত্র, এটা কি, এটা হলো সূত্র। এখন এই সূত্রটার দিকে খেয়াল করলে তুমি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবা যে কি হবে বলো তো ভাইয়া, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবা যে আচ্ছা একজন বলছে, একটা কমেন্ট করছে, এটা উত্তর দিয়ে বলছে যে ভাইয়া জিপিএ নাম্বারটা কমানোর জন্য কি একটু আমাদের পাশে থাকবেন। আমি তো আছি তোমাদের সাথে মেহেদি, তোমাদের আগে কিন্তু আমি কিন্তু নিজে স্যারের সাথে কথা বলা সবকিছু কিন্তু আমি করছি, এমন না যে আমি কিন্তু নিজে থেকে সবকিছু করা হয়েছে, এবং আমাদের টিম থেকে আমি গেছিলাম, রাকিব গেছিল, আমরা গিয়ে স্যারের সাথে কথাও বলছিলাম। এখন আসলে এই জিনিসটা একটু কঠিন হয়ে যাচ্ছে, হয়তোবা আমি হয়তোবা আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছিলাম, কিন্তু হয়তোবা তোমাদের কাছে মনে হচ্ছে যে ভাই আরেকটু চেষ্টা করলে হয়তোবা হতো। ইনশাল্লাহ তোমরা করো, ইনশাল্লাহ আমরা আসি, এটা নিয়ে কোনো ডাউট নেই, তোমরা চেষ্টা করো, ইনশাল্লাহ আমরা আসি। তবে এটার সম্ভাবনা কম, এটুকু আমার মানে তাদের যুক্তিমতে এবং তাদের ভাষ্যমতে, ঠিক আছে। তারপরে তোমরা যেহেতু যে কজন সম্ভব, কিন্তু তোমরা আমি লাস্ট যতটুকু শুনছিলাম যে তোমরা আমি স্মারকলিপি নিয়ে গেছিলা, কিন্তু খুব একটা শিক্ষার্থী সেখানে সাড়া দেওনি। তো তোমরা যদি নিজেরা সাড়া না দাও তাহলে এটা খুবই কঠিন হয়ে যাবে। তো যদি তোমাদের যে যদি যেটা ভালো মনে হয় সেভাবে আগাও, ইনশাল্লাহ আমরা সবসময় মেসন টিম সবসময় স্টুডেন্টদের সাথে আছি। ওকে, আর আমরা শুধু একজন স্যার না, অনেকজন স্যারের সাথে কথা হয়েছে আমার এই বিষয়টা নিয়ে, ঠিক আছে। আমার খুবই ক্লোজ কয়েকজন শিক্ষক থেকে শুরু করে প্রায় অনেক যারা প্রশাসনে আছে এমন অনেকের সাথে কথা হয়েছে। আসলে জিনিসটা যতটা সহজ মনে হয় কি ঠিক ততটাই কঠিন এই বছরের ক্ষেত্রে। তো ইনশাল্লাহ দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। তো চলো আমরা যে কোশ্চেনে ছিলাম, যেখানে ছিলাম ওখানে আসি। এখন কথা হলো যে নির্ণায়কের মান কেন শূন্য হওয়া যাবে না ভাইয়া। দেখো ভাইয়া, এই যে ধরো 1/0 বোঝার চেষ্টা করবা, 1/0 এই 1/0 ইন্টু অ্যাডজয়েন্ট এ, এই 1/0 দিয়ে কি বোঝায় বলো তো ভাইয়া, ইনফিনিটি বা কি অসংজ্ঞায়িত, বা অনির্ণেয়। আচ্ছা অনির্ণয়ের বাংলা কি, নির্ণয় করা যায় না। অসংজ্ঞায়িত মানে কি, সংজ্ঞায়িত করা যায় না, যার সংজ্ঞাই নাই। অনির্ণয় মানে কি, যার কোনো মানে নাই। যদি তোমার এখানে 0 হয়ে যায় তার মানে এটার কোনো আর ভ্যালুই থাকবে না, এটার কোনো মান না, এটার কোনো সংজ্ঞা নেই, এটা কোনোভাবে নির্ণয় করা যাবে না। যার ফলে আমাদের প্রথম শর্তই থাকে নির্ণায়কের মান 0 হওয়া যাবে না। যদি 0 হয় ভাইয়া তাহলে এটা পুরাটা আমার বিপরীত ম্যাট্রিক্স কখনো পাবো না। তার মানে কখনো নির্ণায়কের মান 0 হলে আমরা বিপরীত ম্যাট্রিক্স পাবো না। তার জন্য আমরা বিপরীত ম্যাট্রিক্সের ম্যাথ করার ক্ষেত্রে আগে বের করে দেখি বা আগে আমরা ট্রাই করি যে আসলে নির্ণায়কের মানটা কত হয়, ঠিক আছে ভাইয়া। এখন কোশ্চেন কি করছে, কোশ্চেনে অনেক সহজ, কিন্তু কনসেপ্ট আমি দিয়ে রাখলাম যে A−1 একটা ম্যাট্রিক্স আছে, তার বিপরীত -1, তার বিপরীত হলে এটা কি হয়ে যাবে, এর চাইতে সহজ মনে হয় প্রশ্ন হয় না, -1 প্লাস হয়ে যায়, তাই না। এগুলো তোমরা করছো তো, অনেক করছো। এ অ্যান্সার। ওকে, এবার আসো আরেকটা কনসেপ্ট একটু যাই। এই যে এটা হলো কি যোগ বিয়োগের কনসেপ্ট, ঠিক আছে ভাইয়া, এটা কি যোগ বিয়োগের কনসেপ্ট। আচ্ছা আসো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের একটু কনসেপ্ট দেই আগে। ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ বেশিক্ষণ আর পড়াবো না ভাইয়া, তাই ধৈর্য ধরে একটু থাকো। এই ওইটুকু কে কে বুঝছো বলো তো, তোমরা যদি রেসপন্স না করো তাহলে তো ক্লাস নিয়ে কোনো লাভ নাই। ওকে, শেষ করে দিব ভাইয়া, একটু তোমরা আমাকে একটু রেসপন্স করো যে তোমরা কয়জন বুঝতে পারছো। ওকে, বুঝছি ভাইয়া, ভেরি গুড ভেরি গুড, সবাই বুঝতে পারছে। ওকে ডান। ওকে, এবার আসো ভাইয়া ম্যাট্রিক্সের যোগ বিয়োগে। আচ্ছা ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে শর্তটা হলো কি, একটা শর্ত লেখো যে যোগ বিয়োগের ক্ষেত্রে, যোগ ও বিয়োগের ক্ষেত্রে, একাধিক ম্যাট্রিক্স। দেখো ভাইয়া ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে অবশ্যই একাধিক ম্যাট্রিক্স লাগবে। তো একাধিক ম্যাট্রিক্সের
একাধিক ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে বা প্রত্যেক ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে। এখন তোমার মনে প্রশ্ন আসবে ভাইয়া কেন মাত্রা সমান হওয়া লাগবে, তারপর আমরা যোগ বিয়োগ কিভাবে করে সেটা দেখব। সমান হওয়া লাগবে, এখন প্রশ্ন আসবে কি ভাইয়া কেন আপনার কি বলতো ভাইয়া কেন আপনার মাত্রা সমান হওয়া লাগবে। প্রথম কথা হলো যে ধরো ভাইয়া একটা ম্যাট্রিক্স, আচ্ছা ধরার আগে আগে আমি তোমাকে একটা কোশ্চেন করি, দেখি কে কে পারে, দেখি কে কে পারে। 60টা গরুর সাথে তুমি দুইটা ছাগল যোগ করো, দুইটা ছাগল যোগ করো, এটার উত্তর কত হবে দেখি কে কে বলতে পারে। এখন এইখানের উত্তর কি হবে তোমাদের জানো ভাইয়া? 60টা গরু 2টা ছাগল, যেটা কোনো উত্তর হয় না। তুমি বলতে পারো না যে কয়টা গরু, তুমি বলতে পারো না যে কয়টা ছাগল, এক্সাক্ট কোনো উত্তর নাই। তোমাকে যদি আমি একটু যদি মডিফাই করে কোশ্চেনটা জিজ্ঞাসা করি, 60টা গরুর সাথে ভাইয়া তুমি 2টা গরু যোগ করো, কয়টা গরু হবে? তখন তুমি একদম নাচতে নাচতে বলে দিবা 9টা গরু। তার মানে তুমি যখন গরুর সাথে গরু যোগ করছো ভাইয়া, তখন তোমার কি হয়েছে যোগফল পেয়ে গেছো, এবং যোগফলে মাত্রাও পেয়ে গেছো গরু। তার মানে মনে রাখবা যে মাত্রা কেবলমাত্র সমান হলেই তুমি যোগফল বের করতে পারবা। তার মানে মাত্রা সমান না হলে, যেমন ধরো গরুর সাথে গরু যোগ করতে পারছিলা, কিন্তু গরুর সাথে যখন ছাগল ছিল তখন পারো নাই তুমি। তার মানে মাত্রা সমান হলেই কেবলমাত্র কি আমাদের ম্যাট্রিক্সের যোগ করা পসিবল। একই কনসেপ্ট দিয়ে আমরা বিয়োগের ক্ষেত্রে বলতে পারি যে মাত্রা সমান হলে কেবলমাত্র বিয়োগ করা পসিবল। এখন কথা হলো যে যোগ বিয়োগ করবো কিভাবে। ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, এই যে ধরো -1, 0, 0, 2, আর বি একটা ম্যাট্রিক্স আছে ধরলাম 1, 0, 2, 3, এরকম একটা ম্যাট্রিক্স। এখন আমি জিজ্ঞেস করলাম যে a প্লাস বি কত। সবসময় মনে রাখবা যে প্রথম ম্যাট্রিক্সের এই যে কি বলতো ভাইয়া, প্রথম ম্যাট্রিক্সের প্রথম মুক্তি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম মুক্তি এদেরকে একসাথে যোগ করবা। আবার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় মুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় মুক্তি আবার একসাথে যোগ করবা। আবার দেখো ভাইয়া প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় মুক্তির সাথে প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় মুক্তি আবার যোগ করবা। আবার প্রথম ম্যাট্রিক্সের চতুর্থ মুক্তির সাথে প্রথম ম্যাট্রিক্সের চতুর্থ মুক্তি যোগ করবা। 0, 0, 2, 5 এটাই হলো অ্যান্সার। 0, 0, 2, 5 এটাই হলো কি অ্যান্সার। তার মানে কিভাবে যোগ বিয়োগ করবা আশা করি বুঝতে পারার কথা। আশা করি এটা নিয়ে আর বেশি কথা না বাড়ালেও চলবে। কে কে বুঝতে পারছো যোগ বিয়োগের কনসেপ্ট একটু আমাকে বলো। যোগ বিয়োগের কনসেপ্টটা কে কে বুঝতে পারছো একটু আমাকে বলো। সবাই একটু বলো। ওকে বুঝেছি। ওকে বুঝতে পারলে চলো আমরা একটু একেবারে শেষ দিকে চলে আসছি। ওকে আসো, এবার আসো ভাইয়া। কি বলতেছে যে এটার কিসের মান বের করতে, এগুলো নির্ণায়কের মান বের করতে। তো একটা নির্ণায়কের মান আমি একটু বের করে দেই। সবসময় মনে রাখবে এদের নিজস্ব কি আছে, চিহ্ন আছে। এদের কি আছে ভাইয়া, নিজস্ব চিহ্ন আছে। কিরকম, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। এই চিহ্ন বের করার আবার সূত্র আছে। -1 আমাদের কি বলতো ভাইয়া, এই যে মনে রাখবা যে এইটা কত নাম্বার মাত্রায় পড়ছে, কত নাম্বার সারির কত নাম্বার কলাম। তার মানে সারি যোগ কলাম, সারি যোগ কলাম। তার মানে ধরো এই 5টা পড়ছে প্রথম সারি প্রথম কলামে, তার মানে -1, 2 প্রথম সারি প্রথম কলাম যোগ করলে 1, 1 যোগ করলে 2 হয়, তার মানে প্লাস। তার মানে সবসময় মনে রাখবা যে যদি তোমার এই যে সারি এবং কলামের যোগফল যদি তোমার কি হয়, জোড় হয়, তাহলে চিহ্ন হবে প্লাস। সারি এবং কলামের যোগফল যদি বিজোড় হয়, চিহ্ন হবে মাইনাস। তার মানে কি, তার মানে হলো যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে, এটা করলে কিভাবে হবে, যেই কোনো একটা সারি বা যেই কোনো একটা কলামকে তুমি চাইলে বিস্তার করতে পারো। তো আমি 5 কে বিস্তার করলে কি হবে বলো তো ভাইয়া, আমি 5, 6, 7 কে বিস্তার করবো। তো 5 কে বাদ দিলে
9 দুগুণে কত হয় 18, আর কি হয় বলো তো ভাইয়া 3 6 কত হয় 18। সবসময় মনে রাখবা এই চিহ্নগুলো কার ক্ষেত্রে, এই চিহ্নগুলো যেই সারির ক্ষেত্রে বিস্তার হবে শুধুমাত্র সেই সারির ক্ষেত্রে, যেমন 5 এর আগে হয়েছে গেছে প্লাস, এবং আমরা কি জানি 9 দুগুণে 18 এবং 3 6 18, মানে মাঝখানে মাইনাস চিহ্ন হবে আমাদের নির্ণায়কের সূত্র অনুযায়ী। তো এই 6 এর আগে কি হচ্ছে, এই 6 এর আগে হবে -6, -6 হলে কি হবে, এইটা আর এটা চলে গেলে কি হবে 9 কে 9 -3 3 কে 9, ঠিক আছে ভাইয়া, 9 কে 9 -3 3 কে 9। 7 এর আগে চিহ্ন কি হবে +7, +7 আগে চিহ্ন কি হবে এইটা, 6 কে 6 -3 দুগুণে 6, তাহলে এখানে থাকতেছে কত 5 গুণন 0 -6 গুণন 0 +7 গুণন 0, তার মানে 0 -0 +0 মানে 0, তার মানে 0 হলো কারেক্ট অ্যান্সার। তো এই ম্যাথটা আশা করি করতে পারবা, এটা করাই দেওয়ার কিচ্ছু নাই, সেম নিয়মে সেম প্রসেসে তোমরা করতে পারবা, ঠিক আছে, এগুলোর মধ্যে কমন পড়বে ইনশাআল্লাহ। এরপরে আসো ভাইয়া এই ম্যাথটা কি বলতেছে, একেবারে শেষ দিকে আর করাবো না, এটা লাস্ট ম্যাথ করাই দিচ্ছি, সব মোটামুটি কম টাইপগুলো কমন হয়েছে, হয়তো ম্যাথ একটু কম করিয়েছি যাতে এগুলো থেকে কমন আসে। দেখো এইরকম ম্যাথ আসলে কি করবা, এইরকম ম্যাথের ক্ষেত্রে আমি সবসময় বলি নির্ণায়কের ক্ষেত্রে তুমি এগুলোর মান ধরে নিবা, কি করবা এগুলার মান ধরে নিবা। এখন ধরো এরকম নির্ণায়ক একটা বড় নির্ণায়ক আসছে, এইটা হয়তো তুমি সহজে করতে পারো, কিন্তু আমি সবসময় সাজেস্ট করি কি এগুলোর মান ধরে ম্যাথটা করতে, তাহলে এটাকে বলা হয় শুদ্ধি পরীক্ষা। ধরো ABC একটা মান কি ধরবা, অলওয়েজ 1 2 3 এরকম মান ধরবা, তাহলে এখানে বসাই দাও তো, দেখো তো কি আসে 0 0 1 0 0 1 0 0 1, তারপরে কি আসে বলো তো ভাইয়া A - B মানে 1 - 2 1 - 2, B - C মানে 2 - 3, C হলো কত 3, আর A² - B² মানে 1 - 4, B² - C² মানে 4 - 9, C² মানে হলো 9। তাহলে এইবার বলো তো ভাইয়া এখান থেকে কত আসে 0 0 1 -1 -1 3 -3 -5 9। এরকম হলে এখন বিস্তার কিভাবে করব, বিস্তার আমি এই সারিটাকে করব, তো যেহেতু 0 কে নিয়ে কিছু করলেও কোনো সমস্যা নেই, সেটা 0ই হবে, আবার -0 এর সাথে কিছু করলেও সমস্যা নেই, সেটাও 0 হবে, মানে এগুলো তো গুণ অবস্থা আছে। তাহলে এই 1 এর আগে চিহ্ন হয় +1, তাহলে এটা করলে কি হবে, এটা করলে হবে -5 আর -3, তার মানে অ্যান্সার কত আসতেছে 2 হলো কারেক্ট অ্যান্সার। কিন্তু কথা হলো যে এখানে তো কোনো 2 নাই, তাহলে এখানে কি করবা, এখানে এই মানগুলোতে ABC এর মান বসাবা, অলওয়েজ 1 2 3 নিবা, শূন্য নিবা না, শূন্য নিলে কিন্তু সব মান শূন্য আসবে। তাহলে কি হবে বলো তো ভাইয়া, তুমি যদি সবগুলো শূন্য নাও তাহলে খুবই ঝামেলা হবে, কিন্তু শূন্য নেওয়ার দরকার নেই, আমি সাজেস্ট করি সবসময়। তার মানে 1 - 2, B হলো 2 - 3, C হলো 3 - 1, তার মানে এখান থেকে আসতেছে -1, এখান থেকে আসতেছে -1, এখান থেকে আসতেছে 2, মাইনাস হয়েছে প্লাস মানে 2। এই যে দেখো এই নাম্বারটাই হলো কারেক্ট অ্যান্সার, কারণ শুদ্ধি পরীক্ষা করলে এটাও 2 আসছে, এখানেও 2 আসছে। তার মানে এইভাবে বড় ম্যাথগুলো নির্ণায়কের ক্ষেত্রে তুমি মান ধরে শুদ্ধি পরীক্ষা করে ফেলবা, তাহলেই হবে। ভাইয়া আপনাকে ইনবক্সে নক দিচ্ছি, আচ্ছা ঠিক আছে। এই প্রশ্নটা হচ্ছে 52 সালে। এখন কথা হলো যে এটা কেন দেখাইছে এইভাবে, এটা সহজে করা যেত, বাট নির্ণায়কের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা যত বড় নির্ণায়ক থাকে ওই নির্ণায়কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা মান ধরে শুদ্ধি পরীক্ষা অ্যাপ্লাই করব, আশা করি হয়ে যাবে। তো আজকে মোটামুটি আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের যতগুলো ম্যাথ দেখিয়েছি, আশা করি এইখানের মধ্যে তোমার মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো একটু নামগুলো লিখে নাও, তাহলেই মোটামুটি আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, দেখো ভাইয়া ইম্পর্টেন্ট টপিক কোনগুলো সেটা একটু সুন্দর করে লিখে নাও, ইম্পর্টেন্ট টপিকগুলো কোনগুলো। প্রথমত হলো ম্যাট্রিক্সের মাত্রা, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স, যেটা ওই যে দেখাইলাম যে স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স যার মধ্যে স্কেলার অবেদক এগুলোই বেশি আসে, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের গুণন এবং লাস্ট এন্ড ফাইনালি কি বলো তো ভাইয়া 4 নাম্বারটা কি করবা, সেটা হলো কি বিপরীত ম্যাট্রিক্স, নির্ণায়ক। একটা লিখতে গিয়ে আরেকটা মনোভুলে লিখে ফেলাম। এই হলো 4টা টপিক, এই 4টা টপিক হলো ইম্পর্টেন্ট কৃষিতে, এই 4টা টপিক থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন আসবে ইনশাল্লাহ, কোনো ভয় নাই। তো এই হলো কথা, আশা করি যেই কয়টা ম্যাথ করিয়েছি খুব দ্রুত করিয়েছি, একটা কাজের জন্য মেনলি একটু দ্রুত শেষ করা লাগছে। তো আশা করি যে এই ম্যাথগুলো থেকে ম্যাক্সিমাম জিনিস আসবে ইনশাল্লাহ। তো আশা করি যে কোনো প্রবলেম নাই, তোমরা এই যেই ম্যাথগুলো দেখাইছি এই ম্যাথগুলাই করো, এই ম্যাথগুলো থেকে কোশ্চেন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, একটু আমার শেষ করা লাগবে তাড়াতাড়ি,
তাহলে আমরা এখনই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ফিডব্যাক নিচ্ছি না, এখনই শেষ করতেছি। ওকে, ঠিক আছে, কারণ আমার 12টা 25-এ একটা মিটিং আছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। একটু তাড়াতাড়ি শেষ করো তো, 12টা 25-এ।